ওয়েলকাম সবাইকে ভীষণ ডাব্লিউবিসিএস এ। ডাব্লিউবিসিএস 2024 কে লক্ষ্য রেখে আমরা জেনারেল স্টাডিজ এর উপরে যে হাই লেভেল এমসিকিউ সিরিজ স্টার্ট করেছি, তার আজকে সেট 2 করব আমরা। অলরেডি আমরা সেট 1 করেছি। প্রত্যেকটা সেটে থাকবে 25টা করে কোশ্চেন। টোটাল 100টা সেট, 2500 কোশ্চেন আমরা এই সিরিজে করব। এবং এক একটা ভিডিও থেকে তোমরা 70 থেকে 80টা ইনফরমেশন পেয়ে যাবে। তাই যে এক্সট্রা ইনফরমেশন গুলো আমি বলবো, তোমরা একটা সেপারেট নোটবুক করতে পারো। সেই নোটবুকে তোমরা সেই এক্সট্রা ইনফরমেশন গুলো লিখে রাখতে পারো, এবং যে থিম গুলো বলবো সেগুলো লিখে রাখতে পারো। আর তোমাদের যদি পিডিএফ দরকার হয়, তাহলে পিডিএফটা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশনে। তোমরা ভীষণ কম্পিটিটিভ এক্সাম অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে। এই লিঙ্ক থেকে অ্যাপ ডাউনলোড করবে, ডাব্লিউবিপিএসসি সেকশনে যাবে। এই সেকশনের আন্ডারে গিয়ে ডাব্লিউবিসিএস বলে একটা সেকশন পাবে, সেখান থেকে তোমরা পিডিএফ গুলো ডাউনলোড করতে পারবে। আচ্ছা, প্রত্যেকটা সেটে ইন্ডিয়ান হিস্ট্রি থেকে 15টা কোশ্চেন থাকবে, অ্যানসিয়েন্ট মিডিয়েভাল থেকে 5টা, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে 10টা, ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে 5টা এবং ইন্ডিয়ান পলিটি থেকে 5টা। টোটাল 25টা কোশ্চেন থাকবে। এবং প্রত্যেকটা কোশ্চেন করার আগে, সলভ করার আগে, তোমরা ভিডিওটাকে পজ করবে, নিজে অ্যান্সার করার চেষ্টা করবে, এবং ভিডিও শেষে লিখবে তোমার মার্কস কত হলো। তোমার মার্কস যদি 18+ আসে 25-এর মধ্যে, তাহলে তোমার প্রিপারেশন ঠিকঠাক আছে। চলো, আমরা শুরু করছি প্রথম কোশ্চেন। দ্য আর্লিয়েস্ট এভিডেন্স অফ ম্যান ইন ইন্ডিয়া ইজ ফাউন্ড ইন। কোথায় আর্লিয়েস্ট এভিডেন্স পাওয়া গেছে মানুষের ইন্ডিয়ার মধ্যে? এটা ইন্ডিয়ার মধ্যে জিজ্ঞেস করছে, ঠিক আছে? কোথায় ডিসকভারি হয়েছিল? তো অ্যান্সার হচ্ছে নর্মদা ভ্যালিতে। তো যেহেতু এই স্কালটা নর্মদা রিভারের পাশে পাওয়া গেছিল, তাই একে নর্মদা ম্যানও বলা হতো। ঠিক আছে, এটা রিভার নর্মদার কাছে পাওয়া গেছিল। কোথায় পাওয়া গেছিল? হাতোরা ভিলেজ। হাতনোরা। হাতনোরা ভিলেজটা কোথায়? এমপিতে, মধ্যপ্রদেশে। তো নর্মদা রিভারের পাশে হাতনোরা ভিলেজে, মধ্যপ্রদেশে এটা পাওয়া গেছিল। কবে পাওয়া গেছিল? এই ফসিল স্কালটা কবে পাওয়া গেছিল? 1982-তে পাওয়া গেছিল। এবং কে আবিষ্কার করেছিলেন? জিওলজিস্ট অরুণ সোনাকিয়া। অরুণ সোনাকিয়া। এবং এই যে স্কালটা পাওয়া গেছিল, সেটা কোন ক্যাটাগরির ছিল? যে স্কালটা পাওয়া গেছিল সেটা হচ্ছে হোমো ইরেকটাস। হোমো ইরেকটাস, হোমো সেপিয়েন্স না, কিন্তু হোমো সেপিয়েন্স এর আগে যেটা ছিল হোমো ইরেকটাস, এটা এই স্কালটা হোমো ইরেকটাসের ক্যাটাগরিতে বিলং করে। এবং এই স্কালটার অনুমান করা হয়েছিল যে স্কালটা 5 লক্ষ বছর পুরনো, প্রায়। তো এটা গেল প্রথম প্রশ্ন। নেক্সট কোয়েশ্চেন। ইন দ্য মৌরিয়ান পিরিয়ড, ট্যাক্স ইভেশন ওয়াজ পানিশড উইথ। মৌরিয়ান পিরিয়ডে ট্যাক্স ইভেশন করলে তাকে কি শাস্তি দেওয়া হতো? তো মৌরিয়ান পিরিয়ডে কি ছিল? মৌরিয়ান অ্যাডমিনিস্ট্রেশনে স্ট্রিক্ট ট্যাক্স কালেকশন সিস্টেম ছিল। খুবই স্ট্রিক্ট ট্যাক্স কালেকশন সিস্টেম ছিল, এবং ট্যাক্স ইভেশনকে একটা সিরিয়াস অফেন্স হিসেবে ধরা হতো। এবং যারা ট্যাক্স ইভেট করতো তাদেরকে সিভিয়ার কনসিকুয়েন্স ফেস করতে হতো, এমনকি ডেথ প্রভিশনও ছিল। কারণ এম্পায়ারের ফিনান্সকে স্টেবিলিটি রাখার জন্য, এবং রেভিনিউ কালেকশন যাতে ঠিকঠাক হয়, সেই জন্য এরকম ব্যবস্থা ছিল। তাহলে ট্যাক্স ইভেশন ওয়াজ পানিশড উইথ ডেথ ইন দ্য মৌরিয়ান পিরিয়ড। মৌরিয়ান পিরিয়ডে ট্যাক্স ইভেশন করলে ডেথ পানিশমেন্টও দেওয়া হতো। পরের প্রশ্ন। হুইচ ইন্ডিয়ান বুদ্ধিস্ট মঙ্ক হ্যাড বিন সেন্ট টু চায়না ইন দ্য ফার্স্ট সেঞ্চুরি এডি? ফার্স্ট সেঞ্চুরি এডিতে কোন ইন্ডিয়ান বুদ্ধিস্ট মঙ্ককে চায়নাতে পাঠানো হয়েছিল? তো এখানে অ্যান্সার কি হয়ে যাবে? এখানে অ্যান্সার হয়ে যাবে নাগার্জুনা। নাগার্জুনা। এই নাগার্জুনা কে ছিলেন? নাগার্জুনা ছিলেন কনিষ্কর কোটের একজন খুব ইম্পর্টেন্ট ব্যক্তি। কনিষ্কর কোটে ছিলেন ইনি। এবং হিউয়েন সাং, হিউয়েন সাং নাগার্জুনাকে বিশ্বের 4জন গ্রেট গাইডের মধ্যে একজন মানতেন। হিউয়েন সাং মনে করতেন যে বিশ্বে যে 4জন গ্রেট গাইড আছে, তাদের মধ্যে নাগার্জুনা একজন। নাগার্জুনার একটা বই আছে, সেই বইটার নাম হচ্ছে মাধ্যমিক করিকা। মাধ্যমিক করিকা, যেখানে নাগার্জুনা রিলেটিভ আইডিয়া সম্পর্কে কথা বলেছেন। এবং নাগার্জুনাকে ইন্ডিয়ান আইনস্টাইনও বলা হয়। যদিও
এটা তুমি বলতে পারো যে আইনস্টাইনের জন্ম তো পরে হয়েছে, আগে তো নাগার্জুনা এসেছে, তাহলে আমরা ইন্ডিয়ান আইনস্টাইন কেন বলবো, সেই ডিবেট তো আছেই। বাট জাস্ট আমি ইনফরমেশন হিসাবে বলে রাখলাম, এটা অ্যানালিসিসের ব্যাপার, এটা মেন্সের কোশ্চেন হিসাবে আমরা ভাবতে পারি যে আমরা কেন সমুদ্রগুপ্তকে ইন্ডিয়ান নেপোলিয়ান বলবো, যেখানে সমুদ্রগুপ্ত আগে জন্মগ্রহণ করেছে, নেপোলিয়ান পরে। তো এটা তো আলাদা ডিবেট, বাট যেহেতু পরীক্ষায় কোশ্চেন আসে, সেই জন্য আমি ইনফরমেশনটা বলে রাখলাম। আচ্ছা, চাইনিজ স্টোরিতে এটা বলা আছে যে নাগার্জুনা চায়না গেছিলেন এবং বুদ্ধিজম সম্পর্কে টিচ করেছিলেন, ওখানে গিয়ে শিক্ষাদান করেছিলেন। নেক্সট কোশ্চেন দেখে নিই। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রুলার্স ডিড নট কন্ট্রিবিউট টুয়ার্ডস দ্য এক্সপ্যানশন অফ বুদ্ধিজম? বুদ্ধিজমের এক্সপ্যানশনে কে কন্ট্রিবিউট করেনি, এটা প্রশ্ন করছে। এবার দেখো, যদি তোমরা সেট ওয়ানটা অলরেডি দেখেছো, তাহলে আমরা দেখেছি যে অশোকা থার্ড বুদ্ধিস্ট কাউন্সিলের সময় প্যাট্রোনেজ দিয়েছিল, এবং কনিষ্কা দিয়েছিল ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিলের সময় প্যাট্রোনেজ। আর হর্ষবর্ধনের সময় তো হিউয়েন সাং এসেছিল, বুদ্ধিজমের সাথে রিলেটেড। তো এই তিনজন তাহলে বুদ্ধিজমের সাথে রিলেটেড এবং কন্ট্রিবিউট করেছিল বুদ্ধিজমের স্প্রেডে। বাট কে তাহলে করেনি, সে হচ্ছে পুষ্যমিত্রা শুঙ্গা। তো এই পুষ্যমিত্রা শুঙ্গা সম্পর্কে একটু জেনে নিই। বুদ্ধিস্ট টেক্সট অনুসারে অনুসারে পুষ্যমিত্র শুঙ্গা কিন্তু আহ বুদ্ধিস্টদেরকে পার্সিকিউট করেছিল। এবং পুষ্যমিত্র শুঙ্গা হিন্দুইজমের ফলোয়ার ছিলেন। অ্যাকচুয়ালি উনি অরিজিনালি মৌরিয়ান এম্পায়ারের সেনাপতি ছিলেন, কিন্তু মৌরিয়ান রুলার লাস্ট মৌরিয়ান রুলারের নাম কি ছিল? বৃহদ্রথ। বৃহদ্রথ, লাস্ট মৌরিয়ান রুলার বৃহদ্রথকে উনি মেরে দেন এবং শুঙ্গ ডাইনাস্টি প্রতিষ্ঠা করেন। কে? পুষ্যমিত্র শুঙ্গ। কবে? 185 বিসিতে। হুম। এবং নিজেদের অথরিটিকে এস্টাবলিশ করার জন্য শুঙ্গ রুলাররা অনেক অশ্বমেধ যজ্ঞ কিন্তু করেছিল, অশ্বমেধ ক্যাম্পেন করেছিল অনেক। নেক্সট কোশ্চেন, দ্য স্টেটমেন্ট তমসো মা জ্যোতির্গময় ওয়াজ অরিজিনালি মেনশনড ইন। অরিজিনালি কোথায় এই স্টেটমেন্টটা মেনশন আছে, তমসো মা জ্যোতির্গময়, এই ফ্রেজটা? দেখো, এটা একটা সংস্কৃত ভার্স, যেটা বৃহদারণ্যক উপনিষদ। বৃহদারণ্যক উপনিষদে থেকে নেওয়া হয়েছে, যেখানে পবন মন্ত্র আছে সেখান থেকে এটা নেওয়া হয়েছে। সংস্কৃতে তমজ মানে হচ্ছে ডার্কনেস, এবং জ্যোতির মানে হচ্ছে লাইট। তাহলে যদি লিটারাল মিনিং দেখি এই ফ্রেজটার, মানে হচ্ছে ফ্রম ডার্কনেস লিড মি টু দ্য লাইট, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। কোশ্চেনটা হচ্ছে বিজি তিলক এবং হোম রুল লিগ নিয়ে। বিজি তিলক ফাউন্ডেড দ্য হোম রুল লিগ ইন এপ্রিল 1916 ইন মহারাষ্ট্র। তো বলছে বিজি তিলক হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিল এপ্রিল মাসের 1916-এ মহারাষ্ট্র। স্টেটমেন্টটা কারেক্ট, স্টেটমেন্টটা কারেক্ট। কোথায়? বেলগাঁও। প্রথম স্টেটমেন্টটা কারেক্ট। তারপর স্টেটমেন্টটা হচ্ছে এনসি কেলকার ওয়াজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য হোম রুল মুভমেন্ট। স্টেটমেন্টটা ভুল। কেন? যখন প্রতিষ্ঠা হয় হোম রুল লীগের এপ্রিল 1916-এ বেলগাঁওয়ে মহারাষ্ট্রে, তো এর প্রথম যে প্রেসিডেন্ট ছিলেন, ফার্স্ট প্রেসিডেন্ট যিনি ছিলেন, তার নাম হচ্ছে জোসেফ বাপ্তিস্তা। এবং প্রথম সেক্রেটারি ছিলেন এনসি কেলকার। তাহলে এনসি কেলকার প্রথম সেক্রেটারি ছিলেন, মানে অবশ্যই একদম অ্যাক্টিভলি অ্যাসোসিয়েটেড ছিলেন হোম রুল লীগের সাথে। বাট এখানে বলছে নট অ্যাসোসিয়েটেড, তাহলে সেকেন্ড স্টেটমেন্টটা ভুল। অ্যান্সার হয়ে যাবে অনলি ওয়ান। নেক্সট স্টেটমেন্ট দেখি আমরা, চলো। বলছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ফার্স্ট সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। দেখো, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেশনের সাল, ইয়ার, এবং কে সভাপতি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, তার নেম, এবং ইম্পর্টেন্ট কোনো ইভেন্ট হয়েছিল কিনা সেই সেশনে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফিলিমসের দিক থেকে দেখতে গেলে। তাও কি বলছে, ফার্স্ট সেশন ইট ওয়াজ হেল্ড ইন বোম্বে ইন 1885। কারেক্ট স্টেটমেন্ট। এখানে আমরা জেনে রাখা দরকার যে প্রথম প্রেসিডেন্ট, প্রথম সেশনের প্রেসিডেন্ট কে ছিলেন? উমেশ চন্দ্র ব্যানার্জি ছিলেন। ঠিক আছে।
বলছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি কুড নট অ্যাটেন্ড দ্য সেশন। সুরেন্দ্রনাথ ব্যানার্জি সেশনটা অ্যাটেন্ড করতে পারেননি, কারণ সেই সময়তে একই টাইমে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সের সেশন চলছিল। কারেক্ট। সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রথম সেশনে উপস্থিত ছিলেন না। এটাকে আলাদা করে একটা কোশ্চেন আসতে পারে যে চারটে অপশন দিল, বলে দিল যে এই চারজনের মধ্যে কে ফার্স্ট সেশনে উপস্থিত ছিলেন না। তো সুরেন্দ্রনাথ ব্যানার্জি উপস্থিত ছিলেন না, কেন ছিলেন না সেটাও বলুন, কারণ পাশাপাশি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সের সেশন চলছিল, উনি সেখানে অ্যাটেন্ড করেছিলেন, তাই উনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফার্স্ট সেশনে অ্যাটেন্ড করতে পারেননি। তাহলে এখানে দুটো স্টেটমেন্টই কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন দেখে নিই আমরা। নেক্সট কোয়েশ্চেন বলছে হু অ্যামং দ্য ফলোইং সাজেস্টেড দ্য উইন্ডিং আপ অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আফটার ইন্ডিয়া অ্যাটেন্ড ইন্ডিপেন্ডেন্স। দেখো, গান্ধীজি সাজেস্ট করেছিলেন, মহাত্মা গান্ধী সাজেস্ট করেছিলেন যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যা কাজ ছিল, এটার যে পারপাস ছিল সেই পারপাসে সার্ভ করে দিয়েছে, এটার আর দরকার নেই। এটা ইনি, উনি মারা যাওয়ার 3 দিন আগে, জানুয়ারি 27, 1948-এ তার নোটে লিখে রেখেছিলেন এই কথাটা। তবে তিনি এটাও বলেছিলেন যে পরবর্তীকালে যদি কংগ্রেসি চিন্তাধারার লোকরা মনে করে, তারা আবার আসতে পারে এবং কংগ্রেসকে রিঅর্গানাইজ করতে পারে যদি তাদের মনে হয়। তো এটা বলেছিলেন মহাত্মা গান্ধী। হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য কাকোরি ইনসিডেন্ট। কাকোরি ইনসিডেন্টের সাথে কে জড়িত নন? তো এখন আমরা জানি রামপ্রসাদ বিসমিল্লা জড়িত ছিলেন, রাজেন্দ্র লাহিড়ী জড়িত ছিলেন, আশফাকুল্লাহ খানও জড়িত ছিলেন, আশফাকুল্লাহ খানও জড়িত ছিলেন, এবং আরো একজন জড়িত ছিলেন, তিনি হচ্ছেন রোশন সিং। রোশন সিং জড়িত ছিলেন কাকোরি ইনসিডেন্টের সাথে। তাহলে কে জড়িত ছিলেন না? অ্যান্সার হয়ে যাবে সূর্য সেন জড়িত ছিলেন না। আচ্ছা, কাকোরি ইনসিডেন্টে জড়িত থাকার জন্য, কাকোরিতে অ্যাকচুয়ালি কি হয়েছিল, কাকোরি ট্রেন রবারি করেছিল এরা। কাকোরি কোথায়? উত্তরপ্রদেশে। তো এটার জন্য 1927-এ 1927-এ গোরখপুর সেন্ট্রাল জেলে আমাদেরকে ফাঁসি দেওয়া হয়। আচ্ছা, এবার একটু আমরা সূর্য সেন সম্পর্কে জেনে নেব। দেখো, সূর্য সেনকে আমরা পপুলারলি কি নামে জানি? মাস্টারদা। মাস্টারদা সূর্য সেন। 1916 সালে উনি ন্যাশনালিজমের স্পিরিটে উদ্বুদ্ধ হয়ে অনুশীলন সমিতিতে যোগদান করেন। অনুশীলন সমিতিতে যোগদান করেন। উনি নন কোঅপারেশন মুভমেন্ট, গান্ধীজি নন কোঅপারেশন মুভমেন্ট 1920 থেকে 22 অব্দি যেটা চলেছিল, নন কোঅপারেশন মুভমেন্টেও যুক্ত ছিলেন। এবং লেট 1920-এর দিকে ব্রিটিশদের বিরুদ্ধে কর্মকাণ্ডের জন্য ওনাকে অ্যারেস্টও করা হয়েছে। ইন্ডিয়ান রেভলিউশনারি আর্মি, ইন্ডিয়ান রেভলিউশনারি আর্মির হেড ছিলেন সূর্য সেন। এবং ইন্ডিয়ান রেভলিউশনারি আর্মির মেন এম ছিল হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তোলা, সংঘবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা, এবং ব্রিটিশ অথরিটিকে চ্যালেঞ্জ। এবং ইন্ডিয়ান রেভলিউশনারি আর্মির একটা মেন যে নোটেবল অ্যাকশন ছিল, সেটা হচ্ছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, চিটাগং আর্মারি রেড। কবে? 1930-এ। এবং এই রেডটা যথেষ্টই সাকসেসফুল ছিল। সেখানে মাস্টার দা ন্যাশনাল ফ্ল্যাগ হোস্ট করেছিল এবং প্রভিশনাল রেভলিউশনারি গভর্নমেন্টও প্রক্লেম করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত 12ই জানুয়ারি 1934 মাস্টারদাকে ফাঁসি দেওয়া হয়। এবং মাস্টারদার সাথে তার যে অ্যাসোসিয়েট ছিলেন তারকেশ্বর দস্তিদার, ওনাকেও ফাঁসি দেওয়া হয়, এই দুজনকে। আচ্ছা, 12ই জানুয়ারি তো মাস্টারদার ফাঁসি দেওয়া হয়, 12ই জানুয়ারি আরো একটা জিনিসের জন্য ইম্পর্টেন্ট ডেট, সেটা কি তোমরা আমাকে কমেন্টে বলবে। চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো, মুজাফফর আহমেদ, এস এ ডাঙ্গে, শওকত উসমানী এবং নলিনী গুপ্তা ওয়ার জেল ফর হুইচ কনস্পিরেসি। এদেরকে জেলে পাঠানো হয়েছিল কোন কনস্পিরেসির জন্য? অ্যান্সার হয়ে যাবে কানপুর বলশেভিক কনস্পিরেসির জন্য। দেখো, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন অলরেডি আমরা দেখলাম, কাকোরি ট্রেন হেস্ট অলরেডি আমরা দেখলাম। মিরুট কনস্পিরেসি কেস কি আছে আমরা বলছি, ভালো করে শোনো। দেখো, এই যে কানপুর বলশেভিক কনস্পিরেসি কেস, এটা কমিউনিস্ট লিডারদের সাথে অ্যাসোসিয়েট। 1920-তে অ্যাকচুয়ালি কি হয়েছিল, 1920-তে সেকেন্ড
ওয়ার্ল্ড কংগ্রেস অফ দ্য কমিউনিস্ট ইন্টারন্যাশনাল হয়েছিল। তারপরে ভারতে কমিউনিস্ট মুভমেন্ট স্টার্ট হয়। মেন ইনিশিয়াল লিডার ছিলেন এম এন রয়, অবনী মুখার্জি, এনারা ছিলেন। তো এটা প্রথম প্রতিষ্ঠা হয় হচ্ছে তাসকেন্ট। তাসকেন্ট কোথায়? এটা হচ্ছে উজবেকিস্তানের রাজধানী, 1920-তে। এবং ফার্স্ট যে চুজেন লিডার ছিলেন তিনি ছিলেন এম এন রয়। পরবর্তীকালে যখন কানপুরে অধিবেশন হয়, তারপরে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ইন্ডিয়ার মধ্যে যেখানে এস্টাবলিশ হয় সেটা হচ্ছে কানপুরে, 1925 সালে, কানপুরে। ঠিক আছে। এর 4 বছর পরে কি হয়, 1929 সালে কি হয়, ব্রিটিশ গভর্নমেন্ট কি করে, 31 জন লেবার ইউনিয়ন লিডারকে অ্যারেস্ট। 31 জন লেবার ইউনিয়ন লিডারকে অ্যারেস্ট করে। এবং কোন চার্জ দেওয়া হয় এদের বিরুদ্ধে, যে এরা নাকি ইন্ডিয়াতে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এবং ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে কনস্পিরেসি করছে। এই চার্জে ওনাদেরকে অ্যারেস্ট করা হয়। তো এই কেসটাকেই ফেমাসলি মিরুট কনস্পিরেসি কেস বলা হয়। তো এবার নেক্সট কোশ্চেন দেখি, চলো। দ্য ফার্স্ট পলিটিক্যাল অর্গানাইজেশন established in India in 1838 was known as, প্রথম পলিটিক্যাল অর্গানাইজেশন 1838 সালে ভারতে যেটা প্রতিষ্ঠা হয় তার নাম কি? তার নাম হচ্ছে জমিনদারি অ্যাসোসিয়েশন বা ল্যান্ড হোল্ডার্স ল্যান্ড হোল্ডার্স সোসাইটি। ঠিক আছে। আচ্ছা, এটা কে প্রতিষ্ঠা করেছিলেন? সেই সময়ের ইনফ্লুয়েন্সিয়াল জমিনদার যেমন ভবানী চরণ বন্দ্যোপাধ্যায়, দ্বারকানাথ টেগর, এনারা এটা প্রতিষ্ঠা করেছিলেন। এবং এই ল্যান্ড হোল্ডার সোসাইটির জমিদারি অ্যাসোসিয়েশনের এম কি ছিল? দেখো, ল্যান্ড হোল্ডার সোসাইটি জমিদারি অ্যাসোসিয়েশন নাম দেখেই বুঝতে পারছো এদের এম ছিল কি, যে পার্মানেন্ট সেটেলমেন্ট যে সিস্টেম ছিল সেটাকে পুরো ভারত জুড়ে যেন ইমপ্লিমেন্ট করা হয়, এটার জন্য ওনারা অ্যাডভোকেট করতেন। এবং ল্যান্ড হোল্ডার সোসাইটির কানেকশন ছিল হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের, ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটির সাথে, যেটা লন্ডনে ছিল, এর টাই আপ ছিল। এবং ট্যাক্স এক্সামশন কিভাবে পাওয়া যায়, সেগুলো কি করে এনশিওর করা যায়, সেগুলোর ব্যাপারে এটা কাজ করতো। কিন্তু এটা মেনলি লিমিটেড ছিল বেঙ্গলে। এবং এটা আস্তে আস্তে এটা ক্লোজ হয়ে যায় 1850s আস্তে আস্তে। এবং ইভেনচুয়ালি কি হয়, এটা মার্জ হয়ে যায় ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সাথে। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সাথে এটা মার্জ হয়। নেক্সট দেখো, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স। অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট কে আছে? দেখো, আমি বললাম কংগ্রেস সেশন এবং তাদের প্রেসিডেন্ট, সেই ইয়ার গুলো, এবং কোনো ইম্পর্টেন্ট ইভেন্ট হয়েছিল কিনা সেটা জানা যাবে। দেখো, কে প্রেসিডেন্ট ছিলেন? জেবি কৃপলানি। জেবি কৃপলানি একজন গান্ধিয়ান সোশ্যালিস্ট ছিলেন, মডারেট লিডার ছিলেন। এবং উনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হন 1946-এ। উনি একজন মডারেট লিডার ছিলেন, উনি পার্টিশন অফ ইন্ডিয়াকে অপোজ করেছিলেন। এবং উনি যখন পার্টিশন অ্যানাউন্স হয়, যেহেতু পার্টিশন যখন অ্যানাউন্স হয়ে গেল, উনি প্রেসিডেন্ট হিসাবে রিজাইনও করে দিলেন। নেক্সট দেখো, ভগৎ সিং, সুখদেব অ্যান্ড রাজগুরু ওয়ার সেন্টেন্স টু ডেথ ইন, কোন কেসে ওনাদের ফাঁসি হয়? সেটা হচ্ছে লাহোর কনস্পিরেসি কেস। লাহোর কনস্পিরেসি কেসে দেখো, লালা লাজপত রায়ের মৃত্যুকে মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য এনারা কি ঠিক করেন, যে ওনারা পুলিশ চিফ জেমস স্কটকে মারবেন, হত্যা করবেন। কিন্তু ওনারা অ্যাকচুয়ালি মারেন হচ্ছে কাকে? অন স্পট মেরে দেন ডিএসপি জেপি সন্ডার্স। এই কেসের জন্য, এই কেসটা হচ্ছে লাহোর কনস্পিরেসি কেস, যার জন্য ওনাদের ফাঁসি। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়েন ওয়াজ বেঙ্গল রিইউনাইটেড ডিউ টু প্রোটেস্ট বাই ইন্ডিয়ান্স। বঙ্গভঙ্গ রদ কবে হয়? বঙ্গভঙ্গ হয় কবে? 1905 সালে। সেই সময় গভর্নর জেনারেল কে ছিলেন, ভাইসরয় কে ছিলেন? কার্জন। তোমরা আমাকে কমেন্টে বলবে, যখন বেঙ্গল রিইউনাইটেড হয় 1911 সালে, অ্যান্সার হচ্ছে 1911, তখন গভর্নর জেনারেল বা ভাইসরয় কে ছিলেন? এটা তোমরা আমাকে কমেন্টে বলবে। ঠিক আছে। দেখো, 1911 সালে দিল্লিতে কি হয়? রয়্যাল দরবার হয়। দিল্লিতে রয়্যাল দরবার হয়। তো ওখানে কিং জর্জ ফাইভ এই কার্জনের অ্যাক্টকে অ্যাব্রোগেট করে দেয়, এবং ইস্ট এবং ওয়েস্ট বেঙ্গলকে আবার ইউনাইট করা হয়। কিন্তু আরো যেটা করা হয় সেটা হচ্ছে বিহার এবং ওড়িশাকে আলাদা করে দেওয়া হয় বেঙ্গল থেকে, এবং আলাদা সেপারেট প্রভিন্স বানানো হয় বিহার এবং ওড়িশার জন্য। এবং আসামেরও একটা সেপারেট প্রভিন্স বানানো হয়। আর ক্যাপিটাল মুভ করে দেওয়া হয় ক্যালকাটা থেকে দিল্লিতে।
নেক্সট দেখো, বন্দে মাতরম বিকেম দ্য থিম সং অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ডিউরিং, বন্দে মাতরম কোন সময়ে থিম সং হয়ে যায়, কোন মুভমেন্টের সময়, সেটা হচ্ছে স্বদেশী মুভমেন্ট। তো স্বদেশী মুভমেন্টের সময়, স্বদেশী মুভমেন্ট কখন হয়, বঙ্গভঙ্গের সময়, 1905। 1905। দেখো এইগুলো আমি এখন ডিটেলসে বলছি না, কি চম্পারন মুভমেন্ট, অ্যান্টি মুভমেন্ট অফ রাওলাট অ্যাক্ট, নন কপারেটিভ মুভমেন্ট, কারণ আমরা এই যে 100টা সেট করবো তার মধ্যে এগুলো অলরেডি কভার হবেই আগামী দিনে যে সেটগুলো করবো তার মধ্যে ডিটেলসে। তো সেই জন্য আপাতত এই কোশ্চেনে আমি স্বদেশী মুভমেন্ট সম্পর্কে একটু বলে দিচ্ছি। দেখো, স্বদেশী মুভমেন্টের কি কি করা হয়েছিল। বয়কট একটা অন্যতম এম ছিল, বয়কট অফ ফরেন গুডস, ফরেন মেড গুডস এর বয়কট করা। হুম, একটা ছিল। আচ্ছা, আর একজন ইম্পর্টেন্ট পার্সোনালিটি রিলেটেড টু স্বদেশী মুভমেন্ট, তিনি হচ্ছেন অশ্বিনী কুমার দত্ত। অশ্বিনী কুমার দত্ত। অশ্বিনী কুমার দত্ত একজন স্কুল টিচার ছিলেন, উনি স্বদেশ বান্ধব সমিতি, স্বদেশ বান্ধব সমিতি, বরিশালে স্বদেশ বান্ধব সমিতি সেট আপ করেছিলেন। এটা তো এটা অ্যাসোসিয়েটেড কার সাথে, স্বদেশী মুভমেন্টের সাথে। অনেক সময় চলে আসে যে এটা স্বদেশ বান্ধব সমিতির প্রতিষ্ঠাতা কে বা এটা কোন মুভমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড। তো আমি রিলেটেড ফ্যাক্টস গুলো তোমাদেরকে বলে দিচ্ছি, যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সাইটস ডাজ নট হ্যাভ কোরাল লিফ ফর্মেশন, কোন সাইটে কোরাল কোরাল লিফ ফর্মেশন নেই। দেখো, গালফ অফ মান্নারে আছে, লাক্ষাদ্বীপে আছে, আন্দামান নিকোবরে আছে, নেই যেখানে সেটা হচ্ছে গালফ অফ ক্যাম্বে বা গালফ অফ খাম্বাত। গালফ অফ ক্যাম্বেত কোথায়, গুজরাট কোস্টে আছে। গুজরাট কোস্টে দেখো, এখানে কোরাল লিফের ফর্মেশন নেই, এখানে কি আছে, হাই সেডিমেন্টেশন আছে। হুম, হাই সেডিমেন্টেশন আছে, নর্মদা এবং তাপি রিভার থেকে হাই সেডিমেন্টেশন আছে, ইন্ডাস্ট্রিয়াল পলিউশন আছে এবং র্যাপিড আরবানাইজেশন আছে এখানে। তো এখানে কোরাল দ্বীপ নেই। আচ্ছা, যদি আমরা আন্দামান নিকোবর দেখি, আন্দামান নিকোবর দেখি, তাহলে মেনলি যেটা আছে সেটা হচ্ছে ফ্রিঞ্জিং রিফ। দেখো, তোমরা যদি কোরাল দ্বীপটা ভালো করে পড়ো জিওগ্রাফিতে, তাহলে ডিফারেন্ট টাইপস অফ কোরাল দ্বীপস হয়, ঠিক আছে, ফ্রিঞ্জিং রিফস, অ্যাটল, অনেক কিছু ডিফারেন্ট টাইপস। মেনলি যেটা আন্দামানে, সেটা হচ্ছে মোস্টলি ফ্রিঞ্জিং রিফস আছে। আচ্ছা, গালফ অফ মান্নারেও মেনলি ফ্রিঞ্জিং রিফই পাওয়া যায়। আর লাক্ষাদ্বীপে যদি আমরা মেনলি দেখি, লাক্ষাদ্বীপে 36খানা কোরাল, 36টা কোরাল অ্যাটল আছে। তাহলে কোথায় নেই, গালফ অফ ক্যাম্প। চলো নেক্সট, জেরসোপ্পা ফলস ইজ ফাউন্ড বাই হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিভার, কোন রিভারের ফলে জেরসোপ্পা ফলস টা ফর্ম হয়েছে। এর আরেকটা নাম কি, যোগ ফলস। এর আরেকটা নাম হচ্ছে যোগ ফলস। কোন রিভারের ফলে, সারাবতী রিভার। কোন রাজ্যে আছে, কর্ণাটক। কর্ণাটক। আচ্ছা। আচ্ছা, আমাদের ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে হাইয়েস্ট, হাইয়েস্ট প্লাঞ্জ ওয়াটারফল কি, নো কালিকাই ফলস মেঘালয়। নো কালিকাই ফলস কোথায়, মেঘালয়। আর সেকেন্ড হাইয়েস্ট প্লাঞ্জ ওয়াটারফল হচ্ছে এই যোগ ফলস। তো যোগ ফলস হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট প্লাঞ্জ ওয়াটারফল ইন ইন্ডিয়া। আর ফার্স্ট প্লাঞ্জ ওয়াটারফল, হাইয়েস্ট প্লাঞ্জ ওয়াটারফল হচ্ছে নো কালিকাই ফলস, মেঘালয়। কোন রিভার, যোগ ফলস সরবতী রিভার কোথায়, কর্ণাটক। নেক্সট কোয়েশ্চেন দেখো। দেখো, লিস্ট ওয়ানের সাথে লিস্ট টু মেলাতে হবে। বাঁ দিকে দেওয়া আছে ট্রিবিউটারির নাম এবং ডান দিকে দেওয়া আছে, বাঁ দিকে ট্রিবিউটারির নাম দেওয়া আছে, ডান দিকে দেওয়া আছে রিভারের নাম। দেখো, তো সুতলেজ কার ট্রিবিউটারি, সুতলেজ হচ্ছে ইন্দাসের ট্রিবিউটারি। কোসি কার ট্রিবিউটারি, কোসি হচ্ছে গঙ্গার ট্রিবিউটারি। তাহলে এর সাথে হলো 4, তাহলে এর সাথে 4, তার মানে অপশন এ কেটে গেল, অপশন বি কেটে গেল। এর সাথে 4, বি এর সাথে কি, বি এর সাথে হচ্ছে 3, বি এর সাথে 3, তাহলে অপশন ডিও কেটে গেল। তাহলে অ্যান্সার সি হবে। তার মানে তিস্তা কার, তিস্তা হচ্ছে ব্রহ্মপুত্র। তাহলে চম্বল কার, চম্বল হচ্ছে যমুনা। তাহলে রিভার এবং তাদের ট্রিবিউটারি, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট থিং। আচ্ছা,
পাস সম্পর্কে আমরা সেট ওয়ানে কিছু কোশ্চেন করেছিলাম, আজকেও কিছু কোশ্চেন করছি। দেখো জিওগ্রাফিতে ম্যাপ বেসড কোশ্চেন কিন্তু আসবে, লেফট টু রাইট, ওয়েস্ট টু ইস্ট, সাউথ, নর্থ টু সাউথ, এরকম ভাবে সাজাতে দেবে। তো চারটে দিয়েছে, ওয়েস্ট টু ইস্ট সাজাতে দিয়েছে, বারালাচা প্লাস শিবকিলা, জেলেপলা, বোমডিলা। কোনটা কোথায়? দেখো বারালাচালা কোথায়? হিমাচল প্রদেশ। আচ্ছা, পেনে কালিটা একটু চেঞ্জ করে নিই। আচ্ছা, এটা হিমাচল প্রদেশ, শিবকিলাও হিমাচল প্রদেশ। জেলেপলা কোথায়? জেলেপলা হচ্ছে সিকিম। আর বোমডিলা কোথায়? এটা হচ্ছে অরুণাচল প্রদেশ। আমি ম্যাপেও দেখিয়ে দিচ্ছি। তার মানে লেফট টু রাইট যদি করি, প্রথমে আসবে বারালাচালা, তারপরে শিবকিলা, তারপরে জেলেপলা, তারপরে বোমডিলা। 1 2 3 4, এটা অ্যান্সার দেখে নাও। দেখো এখানে আমি সব দিয়ে দিয়েছি, তোমরা এই পিডিএফটা একটু রিভিশন দিয়ে দিও বারবার। বারবার দেখলে কি হবে, মুখস্থ বেশি করতে হবে না তোমাদের, বারবার রিভিশন দিলে অটোমেটিক অনেক কিছু মনে থাকবে। দেখো বারালাচালা, দেখো হিমাচল প্রদেশে, এটা ওয়েস্টে সব থেকে। তারপরে হচ্ছে শিবকিলা, আর একটু ইস্টে। তারপরে হচ্ছে জেলেপলা, সিকিমে। আর এখানে হচ্ছে বোমডিলা, কোথায়? অরুণাচল প্রদেশ। চারটে হয়ে গেল। তাহলে পাসগুলো দেখে নিলে, এটা একটা থিম। আচ্ছা, ভেলিকোন্ডা গ্রুপ অফ লো হিলস ইজ এ স্ট্রাকচারাল পার্ট অফ হুইচ অফ দ্য ফলোইং? ভেলিকোন্ডা গ্রুপ অফ লো হিলস কিসের পার্ট? তো এটা কিসের পার্ট? ইস্টার্ন ঘাটের পার্ট। ইস্টার্ন ঘাটের part। আচ্ছা দাঁড়াও, হুম, ইস্টার্ন ঘাটের part। এটা মোস্টলি কোন স্টেটের সাথে অ্যাসোসিয়েটেড? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। এখানে ভ্যারাইটি অফ ভেজিটেশন পাওয়া যায়, যেমন ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট আছে, স্ক্রাব ল্যান্ড আছে, গ্রাস ল্যান্ড আছে। তাছাড়াও এখানে লাইমস্টোনের ডিপোজিট পাওয়া যায়, মানে মিনারেলজিক্যাল ইম্পর্টেন্স আছে এটা। ব্যারাইটস পাওয়া যায়। তো এটা হলো ভেলিগুন্ডা গ্রুপ অফ লো হিলস। নেক্সট, তাহলে কোশ্চেন দেখি। হুইচ অফ দ্য ফলোইং was inserted in the preamble of the Constitution of India through 42nd Constitutional Amendment Act? 42nd Constitutional Amendment Act কবেকার? 1976। তখন প্রাইম মিনিস্টার কে ছিলেন? রেসপেক্টেড ইন্দিরা গান্ধী। তো ইন্দিরা গান্ধীর টাইমে 1976-এ প্রিয়াম্বেলে তিনটে ওয়ার্ড অ্যাড করা হয়, সোশ্যালিস্ট, সেকুলার, এবং আরেকটা কোন ওয়ার্ড সেটা তোমরা আমাকে কমেন্টে বলবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। The provision that no bill imposing tax can be introduced in the legislature except on the recommendation of the president is covered under the Constitution of India under কোন কনস্টিটিউশনের কোন আর্টিকেলে এটা বলা আছে যে কোনো বিল যদি ট্যাক্স ইম্পোজ করতে চায়, তাহলে সেই বিলটাকে লেজিসলেচারে ইন্ট্রোডিউস করার আগে প্রেসিডেন্টের রেকমেন্ডেশন নিতে হবে, মানে প্রায়র রেকমেন্ডেশন অফ দ্য প্রেসিডেন্ট ইজ রিকোয়ার্ড। প্রেসিডেন্টের প্রায়র রেকমেন্ডেশন নিতে হবে সেই বিলটাকে ইন্ট্রোডিউস করার জন্য পার্লামেন্টে, যে বিলটা ট্যাক্স ইম্পোজ করতে চাইছে। তাহলে ট্যাক্স ইম্পোজিশনের জন্য যদি কোনো বিল আনা হয় পার্লামেন্টে, পার্লামেন্টে সেটা ইন্ট্রোডিউস করার আগে প্রেসিডেন্টের রেকমেন্ডেশন নিতে হবে। এটা কোথায় বলা আছে? আর্টিকেল 117-তে বলা আছে। আচ্ছা, আর্টিকেল 266-তে কি বলা আছে? আর্টিকেল 266-তে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া এবং কনসোলিডেটেড ফান্ড অফ স্টেট এবং পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া এবং পাবলিক অ্যাকাউন্টস অফ স্টেটের কথা বলা আছে, আর্টিকেল 266। চলো নেক্সট কোশ্চেন। কনকারেন্ট লিস্ট ইনক্লুডেড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ গিভেন বাই? মানে কনকারেন্ট লিস্ট আমরা কোথা থেকে নিয়েছি, কোন দেশের কনস্টিটিউশন থেকে নিয়েছি? তাহলে এটা কি থিম? সোর্সেস অফ দ্য কনস্টিটিউশন। আমরা কোথা থেকে নিয়েছি এটা? এটা আমরা অ্যাডপ্ট করেছি অস্ট্রেলিয়ার কনস্টিটিউশন। দেখো আমরা সেট ওয়ানে শিডিউল 7 সম্পর্কে পড়েছি, শিডিউল শিডিউল 7 সম্পর্কে পড়েছি। এখানে পড়েছি যে তিনটে লিস্ট আছে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। মানে কনকারেন্ট লিস্টের কোনো আইটেমের উপর সেন্টার এবং স্টেট দুজনেই ল বানাতে পারে, কিন্তু ল এর মধ্যে যদি কনফ্লিক্ট হয় তাহলে কে কোন লটা প্রিভেল করবে? সেন্ট্রাল ল উইল প্রিভেল ওভার স্টেট। তার মানে সেন্ট্রাল লটা জিতে যাবে স্টেট ল এর উপরে যদি কোনো কনফ্লিক্ট হয়। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্ট ফর দ্য ফার্স্ট টাইম প্রোভাইডেড ফর কমিউনাল রিপ্রেজেন্টেশন ইজ ইন ব্রিটিশ ইন্ডিয়া? কোন অ্যাক্টে ফলে কমিউনাল রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছিল, মানে সেপারেট ইলেক্টোরেট ফার্স্ট টাইম কোন অ্যাক্টে এসেছিল? সেটা হচ্ছে মর্লেমেন্টারি রিফর্মস 1909। সেপারেট ইলেক্টোরেট মানে হচ্ছে মুসলিম ক্যান্ডিডেটকে মুসলিম ভোটারই ভোট দেবে,
বা অন্যভাবে বলতে গেলে হিন্দু আর মুসলিমের ভোটার লিস্ট আলাদা হবে। এটা হচ্ছে সেপারেট ইলেকশন। এটা ফার্স্ট টাইম ব্রিটিশরা ইন্ট্রোডিউস করে কোন অ্যাক্টের মাধ্যমে? মর্লেমেন্টো রিফর্ম 1909। আচ্ছা, এই অ্যাক্টে আরো কি করা হয়? সেপারেট রিপ্রেজেন্টেশন দেওয়া হয় প্রেসিডেন্সি কর্পোরেশনকে, চেম্বার অফ কমার্সকে, ইউনিভার্সিটিকে, জমিনদারকে দেওয়া হয়। আচ্ছা, 1935 অ্যাক্ট নিয়ে পরে একটা কোশ্চেন আছে, পরের কোশ্চেনটাই ওরা বলছি। আর বাকি যে অ্যাক্ট গুলো আছে দেখো, আমি এখানে বাকি ডিটেলস এত বলছি না কেন, আমরা এই মানে এই 100টা সেটের মধ্যে এই অ্যাক্ট গুলো নিয়ে আরো পরবর্তীকালে দেখবো আমরা ডিটেলসে, সেজন্য এই এখানে আমি আর আলাদা করে বলছি না বাকি অ্যাক্ট গুলো সম্পর্কে। বাট তোমরা আমাকে এখানে বলবে এই চারটে অ্যাক্টের মধ্যে কোন অ্যাক্টে বাই ক্যামেরালিজম ইন্ট্রোডিউস করা হয়েছিল, এটা কমেন্টে তোমরা আমাকে বলবে। ফার্স্ট টাইম বাই ক্যামেরালিজম কোন অ্যাক্টের ফলে এসেছিল। নেক্সট কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টস ইন্ট্রোডিউসড দ্য প্রিন্সিপাল অফ কনস্টিটিউশনাল অটোক্রেসি? কোন অ্যাক্টের ফলে প্রিন্সিপাল অফ কনস্টিটিউশনাল অটোক্রেসি ইন্ট্রোডিউস করা হবে? তার অ্যান্সার হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। মানে কি হয়েছিল দেখো, প্রভিন্সে গভর্নর এবং সেন্টারে গভর্নর জেনারেল, এনাদের হাতে এক্সিকিউটিভ অথরিটি দেওয়া হয়েছিল ব্রিটিশ ক্রাউনের বিহাফে। ব্রিটিশ ক্রাউনের বিহাফে প্রভিন্সের ক্ষেত্রে এক্সিকিউটিভ অথরিটি দেওয়া হয়েছিল গভর্নরকে, এবং সেন্টারের এক্সিকিউটিভ অথরিটি দেওয়া হয়েছিল গভর্নর জেনারেলের হাতে। এবং এই অ্যাক্ট অ্যাবসলিউট পাওয়ার দিয়েছিল এনাদেরকে অ্যাডমিনিস্ট্রেশনের ম্যাটারে এবং ল বানানোর ম্যাটারে। এবং বলা হয়েছিল যে এনারা অ্যাকাউন্টেবল থাকবেন না কোনো ইলেক্টেড বডি বা ইলেক্টেড লোকের কাছে। তো একটা কাইন্ড অফ অটোক্রেসি তৈরি করা হলো, কনস্টিটিউশনাল। কোন অ্যাক্টের ফলে? 1935-এর অ্যাক্টের। তো থ্যাংক ইউ।